5 হাসপাতালে টিকা নিলেন আরও 541 জন। রোহিঙ্গা ইস্যু নিয়ে অন্যায় করছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামকে নতুন করে সাজাতে নতুন মেয়রের অঙ্গীকার। ঋণ পরিশোধে আর কোনো ছাড় নয়, বাংলাদেশ ব্যাংক। এবং দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান হতাশাজনক, বলছে টিআইবি। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। আনুষ্ঠানিক উদ্বোধনের একদিন পর আরও 541 জন টিকা নিলেন। সাধারণ মানুষের আস্থা বাড়াতে দ্বিতীয় দিনে মন্ত্রী সহ সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভ্যাকসিন নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন নিয়ে সবাই সুস্থ আছেন, গুজবে কান দেবেন না। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। দেশে ভ্যাকসিনেশন উদ্বোধনের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরিচালক ভ্যাকসিন নেন সবার আগে। মানুষের মনে ভ্যাকসিন ভীতি দূর করতেই তাদের এই উদ্যোগ। আশঙ্কা আছে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক যে বক্তব্য শুনে তারা বিভ্রান্ত হচ্ছে, সেই বিভ্রান্তটা তাদের কেটে যাবে। সবার প্রতি আমার আবেদন থাকবে, ভীত হবেন না, এটার ভিতরে কোনো প্রবলেম নাই। আমাদের সবার কল্যাণ এবং আমাদের মাধ্যমে অন্যদের কল্যাণের জন্য টিকা নিতে আসেন। সকাল 10:30টায় বিএসএমএমইউতে ভ্যাকসিন নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ষড়যন্ত্র এবং গুজব বন্ধ করতে তিনি এসেছেন বলে জানান সাংবাদিকদের। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধনের কথা বলা হলেও অ্যাপস কাজ করছে না, অভিযোগ ঠিক নয় বলেও জানান তিনি। গুজবে কান দেবেন না, আপনারা সকলেই রেজিস্ট্রেশন করুন এবং টিকা গ্রহণ করুন। আমাদের টিকা কার্যক্রম যে সুষ্ঠু সুন্দরভাবে করা হচ্ছে, সেটা নিয়ে যেন মিথ্যা গুজব সৃষ্টি করে দেশের মানুষকে কেউ বিভ্রান্ত না করে, তার জন্য অনুরোধ করছি। ভ্যাকসিন নিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানও। নিজে এই ভ্যাকসিনটি গ্রহণ করেছি, আমার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা আমি লক্ষ্য করছি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আমরা যারা দায়িত্বশীল পদে আছি সেজন্য আমরা আগ বাড়িয়ে টিকা নিচ্ছি, যেন মানুষের মাঝে কোনো ভীতি না কাজ করে। অপপ্রচার যারা চালাচ্ছে তারা যেন অন্তত তাদের প্রচারণাটা থামায়। তবে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনই একমাত্র পন্থা নয়, স্বাস্থ্যবিধি মানাই হচ্ছে আসল প্রতিকার। পরীক্ষামূলক ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে সাধারণ মানুষ। যেহেতু এটা 100% কোনোটার ইফিকেসি নেই, সুতরাং সেই দিক থেকে এই জন্য আমি বলেছি যে টিকা দেওয়ার পরেও আমাদের মাস্ক ব্যবহার করা বা স্বাস্থ্যবিধি মেনে চলা, সেগুলো আমাদের মেনে চলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলো পরিদর্শন করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী 7 ফেব্রুয়ারি থেকে সাধারণ জনগণ ভ্যাকসিন দিতে পারবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। টিকা দেওয়ার অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তুললেন ঢাকার 5 হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ স্টাফরা। টিকা নিয়ে তাদের স্বস্তির আহ্বান, সাধারণ মানুষ নির্ভয়ে টিকা নিতে পারেন। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে যারা কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন, তাদের মধ্য থেকে প্রায় 500 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হলো 5 হাসপাতালে। দ্বিতীয় দিনের টিকা কার্যক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে টিকা নেন নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান শেখ নুরুল ফাত্তাহ রুমি। জানান, দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বলেই টিকা নিয়েছেন তিনি। আমরা শুধু খেয়াল রাখবো যারা আমরা টিকা দিচ্ছি, টিকা নেওয়ার পর আমাদের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বেশি জ্বর আসছে কিনা, তখন আমরা অবশ্যই যোগাযোগ করব চিকিৎসকদের সাথে। এই হাসপাতালে আসা 120টি টিকাই দেয়া হয় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসার সদস্যদের। উচ্ছ্বসিত সবাই কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না থেকে টিকা নেয়ার আহ্বান জানান।
ভয়ের কিছু নেই, কোনো ব্যথাও লাগেনি বা এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। ভ্যাকসিনটা নিয়ে আমি আসলে সবাইকে ইন্সপায়ার করতে যাচ্ছি যে আসলে এটা নিলে সুস্থ থাকা যায়। একদমই প্রথম দিকে নিতে পারাতে প্রিভিলেজড মনে হচ্ছে নিজেকে। ভয় লাগতেছে না, কোনো কিছু না, সকালে যেরকম ছিলাম এখন সেরকম আছি। বিএসএমএমইউ কুর্মিটোলা, মুগদা ও কুয়েত মৈত্রী হাসপাতালেও নির্ভয়ে টিকা নিয়েছেন নিবন্ধিতরা। করোনা ভাইরাস মোকাবেলায় এর চেয়ে ভালো মাধ্যম আর হতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে যে হার্ড ইমিউনিটির জন্য অন্তত 70% মানুষের টিকা নিতেই হবে। আর আমি দেওয়ার আগেও আনন্দিত ছিলাম, দেওয়ার পরও আনন্দ ভোগ করতেছি। হাসপাতালের পরিচালকরা জানান, টিকা নেয়ার পর যে কোনো ধরনের সমস্যার সমাধানে বিশেষজ্ঞ চিকিৎসক সহ সেবা নিশ্চিতের যাবতীয় ব্যবস্থা রাখা হয়। তবে কেউ তেমন কোনো সমস্যায় পড়েননি। আমার বিশ্বাস আজকে আমরা টিকা কার্যক্রম শেষ করার পরে আগামী দিন থেকে কারো ভিতরে কোনো কনফিউশন থাকবে না, সবাই সানন্দ চিত্তে স্বেচ্ছায় টিকা নিতে চলে আসবে। এখন পর্যন্ত কারো কোনো সামান্য প্রতিক্রিয়াও হয় নাই। এইভাবে যদি আমরা ভ্যাকসিন কার্যক্রমটা চলে যেতে পারি, ভবিষ্যতে আমরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাকসেসফুল হয়ে যাব। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? অন্যদিকে বুধবার টিকা নেয়ার পর ভালো আছেন, কোনো সমস্যা অনুভব করেননি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা ও কুর্মিটোলা হাসপাতালের আনসার সদস্য আব্দুল হেলিম। কোনো রকমই কোনো অনুভব করছি না, খুব সামান্য একটু ব্যথা টিকার জায়গায়, যেটাকে একদম ধরার মধ্যেই না। আমার আগে থেকে কোনো সমস্যা নাই আর এখনো কোনো কিছু হয়নি। পরীক্ষামূলকভাবে এই টিকা গ্রহণকারীদের আগামী 7 দিন পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য অধিদপ্তর। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 509 জন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত শনাক্ত 509 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,33,953 জনে দাঁড়িয়েছে। আর গত একদিনে মারা যাওয়া 15 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 8,087 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 611 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,78,546 জনে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে অন্যায় হয়েছে, বাংলাদেশ সব সময়ই তা বলবে। তবে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ শান্তি চায়, তাই আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। সকালে মিরপুর সেনানিবাসে আয়োজিত ডিএসসিএসসির সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সামরিক বাহিনীর গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ডিএসসিএসসি। চলতি বছর এই করোনার মধ্যেও বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর 43 কর্মকর্তা সহ মোট 225 জন সামরিক বেসামরিক কর্মকর্তা এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়ে সমরবিদ্যায় সদ্য গ্র্যাজুয়েট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে বিদেশি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। আর স্বদেশের কর্মকর্তাদের মনে করিয়ে দেন, তারাই আগামী বাংলাদেশের বড় শক্তি। আজকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কাজ করবেন, তারা আমার সেই 41-এর সৈনিক হিসেবেই কাজ করবেন এবং দেশকে যেন সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়, সেদিকেই লক্ষ্য রাখবেন। শেখ হাসিনা বলেন, শান্তিপ্রিয় বাংলাদেশ কোনো দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে এ কথা কেউ বলতে পারবে না। তারপরেও ফোর্সেস গোল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সঙ্গে শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যেহেতু অন্যান্য দেশের সাথে কাজ করছে, কাজে কোনো দিক থেকে যেন আমরা পিছিয়ে না থাকি সেদিকে লক্ষ্য রেখে আমরা এই নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তিরক্ষার খাতিরেই মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। শান্তিপূর্ণ পথেই মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো,
কিন্তু তারপরেও তাদের নাগরিকদের তারা ফেরত নেবে, সেটা আমরা চাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। অল্প সময় তিস্তা বাদে অন্য 6 অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার দিল্লিতে 2 পররাষ্ট্র সচিবের বৈঠকে এর বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হতে পারে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতিও এগিয়ে যাবে এই বৈঠকে। 3 দিনের সফরে আজ দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে, সবগুলো আমরা আলোচনা করব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের এজেন্ডায় বাংলাদেশ ভারত সম্পর্কের এক ডালা বিষয়। যদিও মূল লক্ষ্য মার্চ মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রস্তুতি। ওনার কোন কোন প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে অন্যান্য কি কি ডেলিভারেবলস হতে পারে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির আয়োজনে নরেন্দ্র মোদীর ঢাকা সফরে থাকছে 2 দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক, যেখানে বেশ কিছু চুক্তি ও সমঝোতা সই হোক, এটাই এখন চেষ্টা ঢাকা ও দিল্লির। কানেক্টিভিটির ব্যাপারে বিভিন্ন রকমের প্রপোজাল আছে, কিছু আছে ওদের সাইড থেকে, আমরা এবার কিছু প্রপোজাল দিব। যেমন নেপাল এবং ভুটান, তারাও দীর্ঘদিন ধরে আমাদের এখান থেকে তাদের করছে, কিন্তু সেখানে আরো সহজ কিভাবে করা যায়, স্বাধীনতা সড়কের বিষয়টা আছে। তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। মাসুদ বিন মোমেনের সফরের দ্বিতীয় দিন শুক্রবারে অনুষ্ঠিত হবে 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, যেখানে ঋণ সহায়তা, বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা এবং তিস্তা ছাড়া বাকি 6 অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হতে পারে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবেই। তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই শুনতে চাই একটা সুখবর, কিন্তু সেটার জন্য অন্যান্য যেই আমাদের অভিন্ন নদীগুলোর যে সমস্যাগুলো বা যে ইস্যুগুলো এতদিন ধরে রয়ে গেছে, সেগুলো যদি আমরা সাইমালটেনিয়াসলি সলভ করতে থাকি বা এগোতে থাকি, সেটাই আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং সেটাই আমরা করছি। তিস্তার বিষয়ে এখনো আশা জাগার মতো কোনো অগ্রগতি নেই, তাই এ বিষয়ে আপাতত সুখবর হচ্ছে না বলেই মনে করছেন পররাষ্ট্র সচিব। তিস্তার বিষয়টা তো এখন বল ওদের কোর্টে আছে, তাই না? আমরা জানি তাদের পজিশন, যে এখানে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এখনো পুরোপুরি তারা একমত হতে পারেনি। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা। এবার কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের সৌজন্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সন্ত্রাস ও মাদক থেকে মুক্তি, যানজট ও জলাবদ্ধতার অবসান, এসব দিকেই 5 বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনও নিজেকে পরাজিত ভাবছেন না, বলছেন নির্বাচনে জালিয়াতি করে পরাজিত হয়েছেন ক্ষমতাসীনরাই। তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের ভোটের ব্যবধান 3 লাখেরও বেশি। অর্থাৎ নানা ঘটনা দুর্ঘটনার পর অবশেষে চট্টগ্রাম পেল নতুন নগরপিতা রেজাউল করিম চৌধুরীকে। ভোটের টেনশন থেকে সফল মুক্তি মিলেছে রেজাউল করিমের, বলছেন নগরবাসীর ভালোবাসায় অভিভূত তিনি। কালকে ভোটে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কালকে ভোটে সুস্থ সুন্দর পরিবেশ বজায় ছিল, ভোটাররা ভোট দিতে গিয়েছে। দায়িত্ব নেওয়ার পর শুরুতে 100 দিনের কর্মসূচিতে নামবেন নতুন মেয়র। সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের অভাবে নগরীতে মানুষের দুর্ভোগ বাড়ে, এদিকে নজর দিতে চান তিনি। এছাড়া 5 বছরে খাল উদ্ধার, মাদক সন্ত্রাস মুক্ত নগরী গড়তেও কাজ করবেন সবাইকে নিয়ে। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা নিয়ে প্রথমে আমি কাজ করব। তারপর আছে রাস্তাঘাটের সমস্যা, এলাকাকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করব। 41টা ওয়ার্ডে সাধারণ মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায়, সেজন্য 41টা স্বাস্থ্যকেন্দ্র আমি গড়ে তুলব। 5 বছরের মধ্যে জলবদ্ধতার সমস্যাটাকে যতটুকু সম্ভব নিরসন করার জন্য।
নতুনের সঙ্গে দেখা করে সাবেক আজম নাসির আহ্বান জানালেন অগ্রাধিকার ভিত্তিতে নগরীকে মশামুক্ত করতে। আমি রেজাল ভাইয়ের কাছে অনুরোধ করব, উনি বসে প্রথম প্রচ্ছন্ন বিভাগের সাথে বসে দ্রুত 1 সপ্তাহের মধ্যে মশাটা যাতে শহরবাসীর কাছে স্বনির পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনের অনিয়মের অভিযোগ তুললেন আবারও। তার দাবি, অত্যাচার, নির্যাতন এবং ভোট ডাকাতির মাধ্যমে হারানো হয়েছে বিএনপিকে। এটা একটা নির্যাতন ছিল, এটা একটা অমানবিকতা ছিল, এটা একটা নির্মমতা ছিল, এটা একটা পাষণ্ডতা ছিল আমি বলবো। তবে নির্বাচনের কারণে জনসংযোগের সুযোগটা যে পেলেন তারা, সেটিকেও ছোট করে দেখছেন না। সরকারের নৈতিক পরাজয় হয়েছে, এখানে আমাদের কোনো পরাজয় নেই। আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা ভোট চেয়েছি, ভোটের জন্য একটা আগ্রহের জায়গা সৃষ্টি করেছে। এই করোনাকালীন সময় একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক উৎসবমুখর ভোট দিতে না পারাটা এদের জন্য পরাজয় এবং লজ্জাজনক বলে আমি মনে করছি। এবারে নির্বাচনে 40টি সাধারণ ও 14টি সংরক্ষিত কাউন্সিলর পদের সবগুলোতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তাদের মধ্যে 8 জন বিদ্রোহী প্রার্থী। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচন অনিয়মের নির্বাচনের মডেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচনে মাত্র 22.5% ভোট পড়েছে, যা জনগণের আস্থাহীনতার পরিচায়ক এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল। যে অরাজকতা দেখা দিয়েছে তাতে আমি হতাশ। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিতি অবশ্যই বেশি হতো। অন্য প্রসঙ্গে এবার, ঋণ পরিশোধে আর কোনো ছাড় দেবে না বাংলাদেশ ব্যাংক। চলতি মাস থেকে কেউ ঋণের কিস্তি না দিলে নিয়ম অনুযায়ী শ্রেণীকৃত হয়ে পড়বেন। বাংলাদেশ ব্যাংক বুধবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত জানায়। করোনার কারণে 2020 সাল জুড়ে কিস্তি না দিয়েও বেশিরভাগ ব্যবসায়ী খেলাপি হওয়া থেকে মুক্ত থেকেছেন, আর এতে ব্যাংকগুলোতে অনাদায়ী টাকার অঙ্ক বেড়েই চলেছে। এ কারণে ঋণ পরিশোধ না করার সময় নতুন করে আর বাড়ানো হয়নি। বাংলাদেশ ব্যাংক আয়োজিত এই সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ঋণ পরিশোধের সময় বাড়ানো বা না বাড়ানোর বিষয়টি ব্যাংকার্স সভায় আলোচ্য সূচিতে ছিল না। তবে নতুন করে সময় না বাড়ানোয় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানায় ব্যাংকগুলো। করোনা মহামারীর কারণে সময় মতো ঋণ পরিশোধ না করলেও কোনো গ্রাহক খেলাপি হবেন না। গত বছর এই সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে হতাশাজনক। দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্নে, রিপোর্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। সকালে অনলাইন প্রেস ব্রিফিংয়ে দুর্নীতির ধারণা সূচক 2020 নামক সেই রিপোর্ট প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জানাচ্ছেন গোলাম কাদের রবু। দুর্নীতির অবস্থা ঠিক কোন দেশে কি রকম, মূলত তাই তুলে ধরা হলো দুর্নীতির ধারণা সূচক 2020-এর রিপোর্টে, যেখানে ছিল 180টি দেশের গেল 2 বছরের দুর্নীতির তথ্য উপাত্ত বিশ্লেষণ। দুর্নীতি দমন কমিশন পাশাপাশি অন্যান্য উপাদানগুলো যদি কাজ করে তাহলে আমাদের স্কোর বাড়বে। রিপোর্টে বলা হচ্ছে, তালিকায় বাংলাদেশের অবস্থান আগের বছরের মতোই 146তম। অবশ্য যার অবস্থান যত উপরের দিকে তার দুর্নীতি তত কম। অন্যদিকে স্কোরও আগের বছরের মতোই 26। 100-র মধ্যে স্কোর কম হলে দুর্নীতি বেশি বলেই ধরা হয়। টিআইবি বলছে, সব মিলে বাংলাদেশের অবস্থানটি বিব্রতকর। অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে 146তম এবার, যেটি 2019-এ 146তম ছিল। কিন্তু অন্য দিক থেকে নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 2 ধাপ নেমেছে। অর্থাৎ আমরা 14 থেকে 2019-এ যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে 12 অবস্থানে এসেছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক। দুর্নীতি দমনে কাজ করছে দুদক, আছে সরকারের জিরো টলারেন্স ঘোষণাও। তারপরেও কেন অবস্থার পরিবর্তন হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নেও টিআইবি তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। দুর্নীতি দমন কমিশন অবশ্যই সক্রিয়ভাবে চেষ্টা করছে যারা দুর্নীতি করে তাদেরকে জবাবদিহিতে আনার জন্য, কিন্তু সেটা একটা সীমারেখার মধ্যে।
একটা সীমারেখার মধ্যে, যে সীমারেখার বাইরে তারা নিজেদেরকে খুব একটা নিতে চান না, বা নেয়ার মতো সৎসাহস দৃঢ়তা তাদের নেই। সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে রাঘব বোয়াল যাদেরকে বলা হয়, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদকের সক্রিয় ভূমিকার কিন্তু যে ঘাটতি রয়েছে সেটা আমরা সকলেই জানি। টিআইবি বলছে আর্থিক দুর্নীতিতে নাজুক দেশের ব্যাংকিং খাত, কিন্তু সেখানেও ব্যর্থ বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যে ভূমিকা, সেই ভূমিকা পালনে তারা সঠিক অবস্থান দেখাতে পারেনি। রিপোর্টে সবচেয়ে কম দুর্নীতি নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক, আর সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ে সবার নিচে অবস্থান সুদানের। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। বাইজিস্টের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। নাসার নাম ভাঙিয়ে অভিনব প্রতারণা, পিবিআইয়ের জালে চক্রের 5 সদস্য। রাজধানীর 5 হাসপাতালে টিকা নিলেন আরও 541 জন। রোহিঙ্গা ইস্যু নিয়ে অন্যায় করছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামকে নতুন করে সাজাতে নতুন মেয়রের অঙ্গীকার। ঋণ পরিশোধে আর কোনো ছাড় নয় বাংলাদেশ ব্যাংক। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান হতাশাজনক, বলছে টিআইবি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। ফিরতে ফিরতে শিরোনামগুলো জানিয়ে দিয়েছিলাম। দুদকের তদন্তের ভুলে নোয়াখালীর কামরুল ইসলামকে 5 বছরের সাজা থেকে অব্যাহতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে মামলাটি আবারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ মোহাম্মদ কামরুল ইসলামের সাজা বাতিলের বিষয়ে দেওয়ার রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। ঠিকানার ভুলে যে মোহাম্মদ কামরুল ইসলাম ভুল আসামি হয়েছেন, তিনি দুদকের কাছে ক্ষতিপূরণ চাইলে দুদককে তা বিবেচনা করতে বলা হয়েছে। তদন্ত কর্মকর্তা দুদকের কাছে ভুল স্বীকার করেছেন। এটা জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে দুদকের আইনজীবী বলেছেন, এই ঘটনায় দুদক লজ্জিত। 2003 এসএসসির সনদ জালিয়াতির মামলায় নোয়াখালীর পশ্চিম রাজারামপুরের কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। পরে পূর্ব রাজারামপুরের একই নামের একজনের বিরুদ্ধে 10 বছর তদন্ত করে প্রতিবেদন দেয় দুর্নীতি দমন কমিশন। এরপর 2014 সালে 3টি ধারায় 5 বছর করে সাজার রায় দেন নোয়াখালী বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ভুক্তভোগী কামরুল ইসলাম। দল করে শৃঙ্খলা মানতে হবে, বিশৃঙ্খলা এবং খারাপ আচরণ সব উন্নয়ন ম্লান করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের 3টি প্রকল্পে 518 কোটি 74 লক্ষ টাকার সড়ক ও সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। তাদেরকে আমি অনুরোধ করব দলের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করার জন্য। আমি ভালোভাবে বলছি, দল প্রেমে দলের সীমা নষ্ট হওয়া এমন অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের দলে থাকার কোনো প্রয়োজন নেই। পুরাতন কয়েন ও সীমান্ত পিলার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বরোজ কুমার মজুমদার জানান, ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি। বনোজ কুমার এই প্রতারক চক্রের সদস্যরা বাস্তবে শাড়ির ব্যবসা, পেয়ারা চাষি ও বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করলেও তারাই হয়ে যেতেন নার্স কর্মকর্তা কিংবা কয়েনের ক্রেতা ও বিক্রেতা, এমনটি জানান। এদিকে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী চক্রের 3 প্রতারককে গ্রেফতার করার কথা জানায় পিবিআই প্রধান।
আপকা খতরা হ্যায়, অর্থাৎ আপনার জীবনের হুমকি আছে। মুঠোফোনে ফোন করে ব্যবসায়ীকে এভাবেই হুমকি দেওয়া হয়। দাবি করা হয় 20 লাখ টাকা। গাড়িতে লাগানো হয় বোমা। আর তারপর জানবো সাব্বির আহমেদের কাছ থেকে। हेलो अस्सलाम वालेकुम। आप डाली साहब हो? जी। आपका परिवार का खाता है, मेरा कोई एड्रेस नहीं है। मैं सिर्फ इतना बोलना चाहता हूँ कि आपका परिवार का खाता है जी, और इस खाते के लिए आपको 20 लाख देने पड़ेगी, नहीं तो आपका परिवार का खाता है। 11 জানুয়ারি গভীর রাতে ব্যবসায়ী গিয়াসউদ্দিন খালির মোবাইলে ফোন দিয়ে এভাবেই হুমকি দেয়া হয়। পরদিনই আবারও ফোন আসে, চাওয়া হয় 20 লাখ টাকা। এরপর ব্যবসায়ীর গাড়িতে দেখা যায় বোমা সদৃশ্য বস্তু। আসে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। কয়েক ঘন্টা যাচাই বাছাই শেষে দেখা যায় বোমাটি ভুয়া। তারপর থেকে নিজেদের অনেকটাই অবরুদ্ধ করে ফেলে পরিবারটি। যে তোমারকে আমরা ওয়াশ করতেছি করছে, আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, আর পুরো ফ্যামিলির উপরে আমি করবো, আক্রমণ করব। যদি আমার জন্য একার জন্য বলতো আমি ড্যাম্পিয়ার, এখানে আমার ফ্যামিলি পিকচার দিচ্ছে, পিকচার থেকে আমার মাথা ঘুরে গেছে। এই কয়েকটা দিন আমার অনেক কষ্ট গেছে, চুল ঠিক মতো কাটতে পারিনি। বিষয়টি নিয়ে আটসাট বেঁধে মাঠে নামে গোয়েন্দারা। এ যেন সিনেমার গল্পের মতো। ব্যবসায়ী গিয়াসউদ্দিন খালির বাসার কেয়ারটেকারের 10ম শ্রেণী পড়ুয়া এই ছেলেই শিক্ষা দেওয়ার জন্য হুমকি দিয়েছে তাকে। আমি এমনি মুভি টিভিতে তামিল ছবি হিন্দি ছবি দেখতে দেখতে মানে আর কি শিখছি স্যার। দেখছি ছবিতে ওই যে দেখেই আমি প্লাস্টিক কেটে তার ভিতরে বালু ভরে তারপরে তাদের কস্টিপ লাগাইয়া তারপরে আঠা দিয়া করে ভালো করে লাগাইয়া তারপরে বমের মতো করে তার গাড়ির নিচে লাগাইছি। গোয়েন্দারা বলছেন বয়স কম হলেও সে অনেকটা পেশাদার অপরাধীদের মতোই কাজ করেছে। সে ডালি সাহেবের ইমু হ্যাক করে এবং তার পরিবারের প্রোফাইলটি সেখান থেকে নেই, এবং অন্যান্যভাবে সেই হিন্দিতে উর্দুতে অনর্গলভাবে কথা বলে ভারতীয় শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে টাকা দাবি করে। আমরা তাদেরকে গ্রেপ্তার করি। এই কাজটা করার জন্য অন্য আরেকজনের সিম চুরি করেছে, আরেকজনের মোবাইল নাম্বার ব্যবহার করেছে। তার কণ্ঠস্বর যেন না বোঝা যায় সেই কারণে সে হিন্দিতে কথা বলেছে, এবং কণ্ঠস্বর স্বাভাবিকভাবে যেভাবে থাকে সেটা হচ্ছে মোটা করে কথা বলতে গেছে। এগুলি বেশ কতগুলো ডাইভার্সারি মেথড সে ব্যবহার করেছে। ছেলের এমন কুকর্মের জন্য 13 বছর ধরে ব্যবসায়ীর বাসার কেয়ারটেকারের দায়িত্বে থাকা শহীদ বিশ্বাসও লজ্জিত। ইমানের এই কাজের সঙ্গে আর কেউ জড়িত কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করেন গোয়েন্দারা। তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিতে শুক্রবার বগুড়ার শেরপুরে 100 বিঘা জমির ওপর উদ্বোধন হচ্ছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা জানান শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক আফমু বাহাউদ্দিন নাসিম। ন্যাশনাল এগ্রিকালচার NAF এর পৃষ্ঠপোষকতায় সংবাদ সম্মেলনে জানানো হয়, এই শস্যচিত্রের আয়তন হবে প্রায় 1,20,000 বর্গমিটার, দৈর্ঘ্য 400 মিটার এবং প্রস্থ 300 মিটার। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ যে বঙ্গবন্ধুর স্বপ্নের শস্য শ্যামল সোনার বাংলায় পরিণত হয়েছে এর প্রমাণে বহন করবে এই চিত্র, এমন মন্তব্য করেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তাদের সেই প্রচেষ্টা সফল হওয়ার ভিতর দিয়ে আমি মনে করি যে বাংলাদেশে আজকে যে খাদ্য ঘাটতির দেশ এবং যাকে বলা হয়েছিল সেই হেনরি কিসিঞ্জারের ভাষায় বটমলেস বাস্কেট, তার একটা সঠিক জবাব আজকে গিনেস বুকে যখন যাবে বাংলাদেশ পারবে এবং পারে এটা প্রমাণিত করা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ এবার। চালের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল সঠিকভাবে বাজারজাত করা হচ্ছে কিনা তা তদারকিতে 8 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ সহ বাজার মূল্য স্থিতিশীল রাখতে সরকারিভাবে চাল আমদানি পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির জন্য 320টি প্রতিষ্ঠানের অনুকূলে সুনির্দিষ্ট শর্তে বরাদ্দ দেওয়া হয়েছে। চালের দাম নিয়ে দুর্ভোগ কমাতে আমদানির শুল্ক কমিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আর এ পর্যন্ত বেসরকারিভাবে
একইভাবে 5 দফায় মোট 8,73,500 টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সফলতা পেয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার কৃষক শানু মিয়া। তার দেখা দেখে এখন অনেকেই চাষ করছেন নতুন এই জাতের সবজি। মধ্যপ্রাচ্যে বেশি হয় স্কোয়াশের চাষ, বাংলাদেশে এখন সবুজ এবং হলুদ এই 2 রঙের স্কোয়াশ চাষ হচ্ছে। বাজারে নতুন এই সবজির চাহিদা বাড়তে থাকায় বাহুবলে স্কোয়াশ চাষ করেন শানু মিয়া। 20 শতক জমিতে মাত্র 8,000 টাকা ব্যয় করে এই সবজি চাষ করেছেন তিনি। প্রতিটি স্কোয়াশ 1 থেকে 3 কেজি ওজনের হয়ে থাকে, যার খুচরা বাজার মূল্য কেজি প্রতি 40 থেকে 50 টাকা ও পাইকারি মূল্য কেজিতে 30 থেকে 35 টাকা। সুস্বাদু ও উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের কাছে ধীরে ধীরে কুমড়া গোত্রের এই জনপ্রিয় সবজিটি চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বাজেটে বিরতি নিচ্ছি, আবারও এরপর যা থাকছে। সৌদি আরব ও আমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রি স্থগিত। ওয়েস্ট ইন্ডিজের সাথে কাল 3 দিনের প্রস্তুতি ম্যাচ শুরু। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি, আর এ পর্যায়ে জানিয়ে দেব দেশের বাইরের খবর। সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আপাতত স্থগিত করেছে বাইডেন প্রশাসন। বুধবার তার প্রথম ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করা মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দায়িত্ব নেবার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়নের ঘোষণা দিয়েছিলেন বাইডেন। এর 1 সপ্তাহ পর এলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা। 2019 সালে কংগ্রেসের আপত্তিকে পাশ কাটিয়ে সৌদি আরব, আমিরাত ও জর্ডানের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাজ্যের কারখানা থেকে করোনা টিকার সরবরাহ আরও বাড়ানোর জন্য অ্যাস্ট্রাজেনেকার প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে ইতোমধ্যেই ইইউ এর রোশনালে পড়েছে অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকা বলছে ইউরোপে তাদের কারখানাগুলোতে কিছু সমস্যার জন্য সরবরাহ কম হচ্ছে, তবে ইইউ এর দাবি ইইউ সদস্য নয় এমন কোনো দেশ থেকে সরবরাহ বাড়াতে। টিকা সরবরাহের ধীর গতির জন্য ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে ইইউ এর নেতৃত্ব। বলা হচ্ছে 2021 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকার নির্ধারিত ডোজের চেয়ে 60% কম টিকা পাবে ইইউ। টিকা সরবরাহে জটিলতা সমাধানে বুধবার বৈঠক করে ইইউ ও অ্যাস্ট্রাজেনেকা। ইইউ এর স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা ক্রিয়াকিডস বলেন, টিকা সরবরাহে জটিলতার জন্য তারা দুঃখিত। তিনি বলেন, ইইউ সদস্য রাষ্ট্রের নাগরিকরা যেন সঠিক সময়ে টিকা পান সেজন্য অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এবার খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। দল উপকৃত হবে এমন সব কাজই করতে চান সদ্য দায়িত্ব পাওয়া সাবেকই বাঁহাতি স্পিনার। ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সিলেক্টর হিসেবে সিলেক্ট করার জন্য। আর সিলেক্টর হিসেবে কাজ যদি বলা হয় তাহলে আসলে আমি এখানে একদমই নতুন, তো আমার চেষ্টা থাকবে যে টিম যে কাজ করলে উপকৃত হবে আমি সেইগুলো প্রপারভাবে করার চেষ্টা করবো আর কি। আগের চেয়ে ভালো আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। বুকের ব্যথা নিয়ে বুধবার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সেখানেই তার এনজিওগ্রাম হয়েছে। দুটি নয়, আপাতত একটি স্ট্যান্ড বসবে তার। দেবী শেঠির পাশাপাশি সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বাই থেকে আসছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এর আগে গত 7 জানুয়ারি তিনি উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সেবার উডল্যান্ডসে তার বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল। গত 2 জানুয়ারি প্রথম হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। সে সময় তার 3টি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় 90% ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দুটি ধমনীতে ব্লকেজ প্রায় 70%। এবার গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। দিনের প্রস্তুতি ম্যাচে শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আগেই বিসিবি একাদশ ঘোষণা করেছে বোর্ড। এই একাদশে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডে থাকা ওপেনার সাদমান ইসলামের সঙ্গে আছেন সাইফ হাসান ও নাজমুল শান্ত। এছাড়াও আছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডের 5 জন ক্রিকেটার রয়েছেন টেস্ট দলে। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার বাংলাদেশ সফরে না আসায় টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রেইগ ব্রাথওয়েট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 3 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব। রাজধানীর 5 হাসপাতালে টিকা নিলেন আরো 541 জন। রোহিঙ্গা ইস্যু নিয়ে অন্যায় করছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামকে নতুন করে সাজাতে নতুন মেয়রের অঙ্গীকার। ঋণ পরিশোধে আর কোনো ছাড় নয়, বাংলাদেশ ব্যাংক। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান হতাশাজনক, বলছে টিআইবি। নাসার নাম ভাঙিয়ে অভিনব প্রতারণা, পিবিআইয়ের জালে চক্রের 5 সদস্য। সৌদি আরব ও আমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রি স্থগিত। ওয়েস্ট ইন্ডিজের সাথে কাল 3 দিনের প্রস্তুতি ম্যাচ শুরু। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AM লিখে পাঠিয়ে দিন 599 নম্বরে।